ভিসা পেলেন? হ্যাঁ ভিসা পেলাম। ভিসা পেলেন কি ওইদিকে যাবেন, চলে যাবেন পরবর্তীতে কোনো? না অ্যাকচুয়ালি লন্ডন সিটিটা আমার খুব ড্রিম সিটি। আমার জন্ম সিলেটে, তো সিলেটে যখন আমি সুরমা নদী পার হতাম তখন দুইটা ব্রিজ ছিল। কিং ব্রিজটা সিলেটের ওই লন্ডন ব্রিজে আদলে করা, ব্রিটিশ পিরিয়ডে করা। তখন যখন সিলেটের ব্রিজটা পার হতাম তখন মনে হতো যে শেক্সপিয়ারের দুটো লাইন ছিল, হোয়েন পিপল ক্যানট সি হিম টুয়াইস। যখন শেক্সপিয়ার বিখ্যাত ছিলেন না, হেলমেট বা কোনো একটা গল্প, আমার এখন গল্পটা মনে নেই, কিন্তু ওই দুইটা লাইন আমাদের খুব মনে আছে। যখন তিনি লন্ডন ব্রিজ পার হইতেন তখন তিনি বিখ্যাত না, কিন্তু মানুষ তাকে দুইবার দেখতেন না, ফিরে তাকাতেন না। এটা ওনাকে খুব নাকি করতেন। তো ওই যখন আমি লন্ডন ব্রিজ, সিলেটের ব্রিজটা পার হইতাম তখন আমার কাছে মনে হতো যে ইস, এরকম হতো না যে ওনার মতো আমি এরকম বেরোতে পার হচ্ছি, তখন লোকে আমার ডাকতে এই জামিল। তো এই জন্য আমার লন্ডনটা আমার খুব ড্রিম সিটি ছোটোবেলা থেকে, যার জন্য লন্ডনের ভিসাটা নেওয়া যাবো, বন্ধুবান্ধব ভরা ওখানে। সিলেটে জন্ম আপনার? হ্যাঁ, বাড়ি তো নোয়াখালীতে, সিলেটে কি অরিজিনাল নোয়াখালী। বাবা চাকরি করতেন ফেঞ্চুগঞ্জ সার ফ্যাক্টরি, বিসিআইসি সার কারখানা ওটা ওখানে। আচ্ছা, আঙ্কেল ওখানে চাকরি করতো, সেই সুবাদে আসলে ওখানেই জন্ম। হ্যাঁ হ্যাঁ, অনেকে এটা কনফিউশন। যেমন কয়েকদিন আগে একজন আমারে বললো, ইয়াল্লা ভাই আমি জানি আপনি সিলেটের কুয়া, আপনি নোয়াখালী কুয়া কিতা, আপনার পুরো জন্ম নোয়াখালী বলে। আমি বললাম যে আমার জন্ম সেটা, কিন্তু আমার অরিজিনাল নোয়াখালী। আর সিলেটের ভাষাটাও খুব ভালোভাবে একদম, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ধরতে গেলে সিলেট, আচ্ছা, সেকেন্ড হচ্ছে মানে নোয়াখালীটা। আর আমাদের ঢাকারটা এটা এটা না জানলে তো বাইরে করে দিবে। আচ্ছা, ধরেন আমরা এই যে ঈদ পার করছি, ঈদের মধ্যে আমরা অনেক সময় যেই জায়গায় ছোটবেলায় ঈদ করতাম সেই জায়গায় একটু ছুটে যাওয়া। আপনার তো ওই যে ঈদ কাটাচ্ছেন, ঈদের মধ্যে কি সিলেটে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এবার সত্যিকার অর্থে তাই ছিল, কারণ হচ্ছে এবার কয়েকদিন আগে আমার মা পরলোক গমন করেন, তো যার কারণে আমি লাস্ট বেশ কয়টা ঈদ আমি নোয়াখালীতে করতাম। কিন্তু এর আগের আমাকে সত্যি কথা সিলেটের ঈদে টানে। আমার বন্ধুবান্ধব বলেন, আমার জায়গা বলেন, আমার যে এখানে আমরা সিলেটে আড্ডা দিতাম বন্ধুরা, ঈদগাহ থেকে বের হয়ে আড্ডা দেয়া, আমি মনে হয় যে সময় পেলেই সিলেট যাওয়ার একটা প্ল্যানিং করি, ফেঞ্চুগঞ্জ যাওয়ার প্ল্যানিং করি আর কি। তো আসলে এত স্মৃতি, কোনটা রেখে কোনটা বলবো, বন্ধু বান্ধব সহ ঈদ নামাজ শেষে কোনো কারণ নেই, শুধু শুধু বেড়ানো, ঈদের বেড়ানো আছে না। আর আমাদের আবাসিক এলাকা ছিল তো, রেসিডেন্ট এরিয়া, তো এক বাসা থেকে আর বাসা যাওয়া, বেড়ানো, যে বসে আছি আন্টিরা সবাই টাইমে দিচ্ছে সেটা খেয়ে খুব মেমনদারি করলাম। আচ্ছা আচ্ছা, খেয়ে বেরোয় গেলাম, এটা সিলেটে এনজয় করি সত্যি কথা, সিলেট টানে সিলেটে। তাহলে কি ঈদের ছুটিতে যাবেন? সম্ভাবনা আছে। আছে না? হ্যাঁ, আমার মেজো ভাই ওখানে আছেন তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া ওইখানেই থাকেন? ভাইয়া ওখানেই থাকেন, মানে আর নোয়াখালীতে ব্যাক করেন না? ভাইয়া ওই বাবাজি ফ্যাক্টরিতে জব করতেন, ভাইয়া ওখানে আছে। ওটা ছিল আগে ছিল এনজিএফএফ, এখন এটা হচ্ছে শাহজালাল সার কারখানা, নতুন করে আর কি করছে। ওইখানকার স্মৃতি যদি একটু শেয়ার করতেন, ঈদের সময় এই যে বন্ধু বান্ধব মিলে যেটি বললেন যে সেমাই দিত, আমরা খেতাম, কিছু মজার স্মৃতি থাকে না যেটা মনে পড়ছে আর কি? এখন অনেক বাদরামি থাকে। আমি আবার এটা একটা মানে অবিশ্বাস্য কিনা জানি না, আমি আবার একটু বাঁদর টাইপের কম ছিলাম ছোটোবেলায়। কারণ হয়েছে কি, সেটা শাসনের জন্য কেমন হয়েছে কি, আমার ফ্যামিলি কিন্তু, আমার মা বাবা কিন্তু, আমার বাবা যে বললাম না কাওয়ালি করতেন, মা খুব মজার মানুষ ছিলেন, আন্টিদের নিয়ে গল্প করতেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব ঠিক ছিল, কিন্তু অন্যায়ের ক্ষেত্রে আবার ঝামেলা ছিল। মানে কোথাও থাকে না, বন্ধু বান্ধবের সাথে মারামারি করে গেছি হয়তো, বাসায় কান্না করলাম, মায়ের আবার মানে মার হাতে আবার মার খেতে হতো, যে নিশ্চয়ই তুমি কোনো গন্ডগোল করছো, যে আমি আসি মার কাছে কান্না করে বিচার দিবে, যে আন্টির যাই বলে আসবে আমার মারছে অমুক, উল্টা বাসায় মার খেতে হতো, যে তুই মারামারি করছিস দেখে তোর লোক মারামারি লাগছে, তার মানে ওখানে মারামারি করে লাভ নাই, তার মারামারি করতামই না, মারামারি করলেও ডাবল মার খেতে হবে, ডাবল মারি খেতে হবে, চুপচাপ থাকতাম। তো সেই ক্ষেত্রে মানে এই গ্যাঞ্জামগুলো যতটুকু এড়ায় চলার ব্যবস্থা আর কি ওরা ছিল আর কি। তারপরে পাহাড় ছিল, পাহাড়ে দৌড়াদৌড়ি হইতো, আমাদের বাসায় আশেপাশে দুটো চা বাগান ছিল, পাহাড় ছিল, পাহাড়ে দৌড়াদৌড়ি, একটু ফুল বাগানে ঢুকে ফুল গাছ চুরি, ফুলের চুরি, মানে এগুলো একটু ছিল। একটু আচার দিছে, খালাম্মা আচার দিছে দুপুরবেলা গিয়ে, হ্যাঁ হ্যাঁ ওরকম হয়েছে, আচারের বোতল গায়েব হয়েছে। বাসার সামনে ফুল বাগান, প্রত্যেকটা বাসার সামনে ফুল বাগান ছিল, ফুল বাগানে গাছ উঠে নিয়ে আসছি, ফুল ছিঁড়ে আবার কাউকে দেয়া, এরকম ঘটনা না ভাই সেটা অনেক ট্রাই করছি। এই জায়গায় না আমি খুবই উইক ছিলাম, হয়নি। ফুলের বাগান আমার মনে আছে যে আমার পাশের বাসায় যে আন্টি ছিল, আমি আর আমার ইমিডিয়েট বড় বোন, যে আমার বড় বোন শিউলি, তো আমরা দুজনে মিলে 21শে ফেব্রুয়ারি আগের রাতে এই বেশিগুলো বেশি হতো আর কি। আচ্ছা, হ্যাঁ, ফুলটার পাতাবাহার গাছের ডাল কাটতে হবে, বেড়ি বানাইতে হবে। তো আমার বাসার সামনে হচ্ছে ফুলটার নাম হচ্ছে ডালিম ফুল মনে হয়, বড় কি ফুল এটা, ডালিয়া, ডালিয়া ফুল, ডালিয়া ফুল। তো বাসার সামনে এর আগের দিন পাশে পাশে আন্টি কোনো বাগান দেখেনি, গাছ নাই, পরের দিন সকালে দেখেছি কী রে ডালিয়া ফুল, ফুল সহ কী করে আসলো, ম্যাজিক কিন্তু এক রাতের কারবার, সেইটা হয়েছিল। শিউলি আপু নামটাও তো আসলে ফুলের নাম। আপু ভালো আছে? হ্যাঁ,
আচ্ছা ভালো। থাকেন কোথায়? আপনার শ্বশুরবাড়ি এখানে ঢাকায়। ঈদে খেলাধুলা করতেন না বন্ধু বান্ধব মিলে? আমি কিন্তু খুব ভালো ক্রিকেট খেলতাম, অনেকে জানে না এটা। তাই? হ্যাঁ, আমি অনেক ভালো ক্রিকেট খেলতাম। সো ক্রিকেট খেলাটা হইতো আমার। আমি ফুটবলও খেলতাম, ফুটবল আবার ভয় পেতাম। ফুটবলে হচ্ছে ভাঙাচোরা বেশি হইতো তো, হাত পায়ে আঘাত পাওয়া, ওইটা আবার ভয় পেতাম। সেই অর্থে ক্রিকেটটা বেশ ভালোই খেলতাম আমি। ঈদের দিনে এরকম কোনো স্মৃতি মনে আছে যে বন্ধু বান্ধব মিলে হাওয়া হয়ে গেছেন, বাড়ি থেকে জানে না, না ওই যে বললাম না, বা এরকম কোনো কাজ কি করেছেন যেটা বাড়ির লোকজন জানে না? এইরকম কাজ খুব কম হয়েছে আসলে, কারণ আমার 2 বড় ভাই ছিল। আমি যেটা করতাম সেটা হচ্ছে যে সিনেমা দেখতে যাইতাম, এটা হ্যাঁ। বাড়ির লোকজন জানতো না, এমন ভাবে লুকায় লুকায় সিনেমা দেখতে যাইতাম বন্ধু বান্ধব না মিলে। আমার লুকায় সিনেমা দেখা হয়েছে কি না, আমি প্রথম, আমার এখনো মনে আছে, আমার প্রথম সিনেমা হচ্ছে সালমান শাহর জীবন সংসার। সিলেটে হলে, আমাদের ফেঞ্চুগঞ্জে হল ছিল না, সিলেটে গিয়ে দেখতে হতো। এবং দ্বিতীয় মুভি যেটি ছিল হলে গিয়ে দেখা, সেটা হচ্ছে টপ টেরার, মান্না ভাই। আচ্ছা, সো ওই সময় আমি এই ছবি দেখতে গেছি। সো আমার মানে কোনো ঝামেলা হয়নি সিনেমা দেখতে এটা গিয়ে। কত বছর বয়সে? আল্লাহ গো, তখন আমি কত মানে 14-15 বছর বয়স হবে। আমরা আসলে বয়স বের করার জন্য জিজ্ঞেস করি নাই। আমাকে মানে একজ্যাক্ট মনে নাই তো, এই ব্যাপারটা ছিল। কিন্তু আমি আসলে খুব বেশি মানে লুকায় আমার ফ্যামিলিতে কিছু করতে পারি নাই। বড় ভাই উপর ছিল তো 2 জন। সব জায়গায় নজরদারি ছিলেন আর কি। এটা ছিল আর কি। সেই জন্য সুবিধা হয়েছে আর কি, এই বড় ভাইয়ের উপর দিয়ে অনেক কিছু চালায় দিচ্ছেন। মানে ফুল কখনো ছিঁড়েন নাই, ফুল কখনো কাউকে দেন নাই, বড় ভাইরা ছিল। হ্যাঁ, এরকম ঘটনা তো ঘটেছে নিশ্চয়ই। আমার এটা মনে আছে, নাম বলবো না। সোলসের একটা অ্যালবাম ছিল, আজ দিন কাটুক গানে। তো গান শুনতাম প্রচুর। তখন আমি আমাদের আবাসিক এলাকায় কি হয়, পছন্দ হয়েছে একজনকে। মানে পছন্দ হওয়ার পরে আমার এক ফ্রেন্ড বললো, তুই তো বলতে পারছিস না, কি করবি? আমি বললাম কি করার বলতো। তখন সোলসের মানে এপিট বিপিট ছিল না, বিপিটে একটা গান ছিল, কিছু কিছু কথা যা আজও বলা হয়নি তোমায়। তো আমার শীতের মধ্যে, মানে এখনো মনে আছে, সিলেট প্রচণ্ড শীত পড়ে, শীতের মধ্যে ওকে বললাম যে তোমার একটু কথা ছিল, বলে যে জি ভাইয়া বলেন। আমি বললাম যে এখানে এই সোলসের অ্যালবামটা এই বিপিটের অমুক গানটা শুনে জানায়। সে আবার পরের দিন শুনে নিয়ে আমার ক্যাসেট নিয়ে আসছে, ভাইয়া শুনছি, নেন ক্যাসেটটা নেন। কী কথা বলা হয়নি আপনার? আমি বললাম যে বলা হয়নি, কী কথা বুঝতে পারছো না? বললাম না আপনি বলেন। আমি বললাম থাক তাহলে পরে বলবো না, পরে বলবো না বলে আমি ক্যাসেটটা নিয়ে নিছি। আমার কাছে এখনো মনে হয়, আমি এখনো মনে করতেছি, আমার মনের মধ্যে এটা মাঝে মধ্যে মনে হয়, আমি ক্যাসেটটা কেন নিলাম? সেটাই দিয়ে দিতে পারতাম, ক্যাসেটটা তোমাকে গিফট করছি বা রাখো না, আমিও না কেন ক্যাসেটটা নিছি, কারণ আমি ক্যাসেটটা ধারান ছিলাম তখন। তখন 35 টাকা 40 টাকা খরচ, মানে ক্যাসেট কিনবো এ তো বাবা, হ্যাঁ, অনেক টাকা তো, অনেক টাকা তখন। পুরনো যুগের তো আমরা আসলে। হ্যাঁ, মানে দেখেন আমি প্রায়শই বলি, আমরা 90s-এর পোলাপাইন এত রেডিকুলাস চেঞ্জ দেখছি। ট্যাব, তারপর হচ্ছে আপনার একটা ছবি দেখতে গেলে আমাদের ভিডিও ট্যাবটা, সেটা থেকে চলে আসলো সিডি, ডিভিডি, তারপরে মেমোরি কার্ড, তো সব উড়ে গেল। এখন 100টা গান থাকে ফোনের মধ্যে, 1000টা গান। মানে ল্যান্ডফোন, মোবাইল ফোন, কোথায় কি দেখলাম আমি কিন্তু অ্যান্টিনা ঘোরানো লোক, মানে আমাকে দিয়ে সবসময় অ্যান্টিনা ঘোরানো হতো। আমার ইন্ডিয়া, আমাদের সিলেট থেকে তো ইন্ডিয়া কাছে, তো সেক্ষেত্রে ওই যে ন্যাশনাল, হ্যাঁ টেলিভিশনে ওটা ঘুরে, এখানে আবার টিউনিং ছিল, ওটা ঘুরে অ্যান্টিনা ঠিক কর, অ্যান্টিনা আমি আবার বাস ঘুরাচ্ছি, হ্যাঁ ধরছে, রাখ, মানে এটা আসলে আমরা লাকি। অ্যান্টিক মানুষ নাকি আপনি? হ্যাঁ, আমি বলবো যারা আসলে 90s-এ তারা অ্যান্টিকই ধরতে গেলে একটা সালের পরিবর্তন দেখতে, মানে 90 থেকে একটা চেঞ্জ, সেটা মানে 100 বছর র্যাডিক্যাল চেঞ্জ। এই চেঞ্জটা আসলে এখনকার যারা আছে তারা আসলে বুঝবে, গল্প তখনকার ফিলিংসটা গল্প। আমার কাছে এখনো মনে হয় কি জানেন, আমরা, আপনি পাইছেন কিনা জানি না, ফুজি কালারের আমরা ইয়াসিকা ক্যামেরা, ফুজি কালারের একটা ফিল্ম, 36টা ফিল্ম ছিল। তারপরে হচ্ছে কি 36টার পরে টানলে পরে যদি আরেকটা হইতো, আবার ভাগ্যবান, ওইটা রেখে দিতাম যে চাঁদা দিছি তুই 25 আমি 25, তাহলে আমরা 6টা পাবো ফিল্ম, তো আরো কয়টা আছে না, তাহলে এটা আমার চল, ওইটার জন্য আলাদা ড্রেস পরে পাহাড়ের উপরে যেতাম, ওটা ছবি তুলতে হবে। আচ্ছা, আর এখন সেই ছবি তুলে আমরা মোবাইলে কোনো হিসাব ছাড়া। আর তখন তো আবার অনেক সময় ছবি নষ্টও হয়ে যেত। ছবি নষ্ট হতো মানে কি মন খারাপ হইতো। ঢাপ করার পরে যখন ইয়ে করা হলো, প্রিন্টটা দেওয়া হলো, খুলে দেখতাম ওই ছবিটা আমার 5টা ছবি ভাগে পাইছি, এর মধ্যে একটা নাই, মানে এইটা আসলে অসম্ভব। ঈদের মধ্যে নরমালি কি করে? এখন হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে, মানে কাজের চাপের পরে এখন মনে হয় যে একটু ঘুরি, রেস্ট নেই, ঘুমাই, এটা বেশি কাজ করে। হ্যাঁ, ঘুমাই। ঈদের মধ্যে ঘুমান, এছাড়া আর ঘুরতে বেরোয়া আর কি, ঘুরতে বেরোয়া। কৃষ্ণেন্দুদার সম্পর্কে যদি একটু বলতেন। কৃষ্ণেন্দুদা হচ্ছে আমার মিরাক্কেলে টিকে থাকার এই একটা অদ্ভুত রকম
হাতিয়ার হিসেবে কাজ করছে ভদ্রলোক। কারণ হচ্ছে কি, আমি যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে মিরাক্কেল তো একটা ফানি প্রোগ্রাম, কিন্তু যাওয়ার পরে দেখলাম যে এটা একটা ফরম্যাট আছে, পাঞ্চ লাইন আছে, এটা স্ক্রিপ্ট করতে হয়, যোগ বানাইতে হবে, আমি এগুলো তো পারি না। তারপরে আমাকে কৃষ্ণেন্দু দাই প্রথম বুঝাইলো যে হোয়াট ইজ পাঞ্চ লাইন। আমি এর আগে পর্যন্ত পাঞ্চ লাইন জানি না। কৃষ্ণেন্দু আমাকে বসায় পাঞ্চ লাইন বললো। আমি যেদিন, এটা অনেক লম্বাগুলো আমি শর্ট করে বলে ফেলি, আমাদের সেদিনকে ফাইনাল সিলেকশন হচ্ছে যে গ্রুমিং আউট হবে, গ্রুমিং থেকে অনিয়ার তো অনেক পরের বিষয়, গ্রুম থেকে আউট হবে। আমি অলরেডি ব্ল্যাঙ্ক, আমার কাছে কিছুই নাই। আমার কৃষ্ণেন্দা বললো যে, আমাকে একটা গল্প বললো যে পাঁচ লাইন বুঝতেছো না? না বুঝতেছি না, আমি কী করবো, আমার তো জোক নাই, আমি জোক পারি না। তুমি স্ক্রিপ্ট করতে পারবে? বলে স্ক্রিপ্টটা কী? বলে যে একটা গল্প ছোট করে, ওখানে অনেকগুলো পাঁচ লাইন থাকবে। ছোট্ট করে উনি বললেন যে একটা লোকের ধরো খুব দেমাক নিয়ে কথা বলে, তোর নাম কি? শাহজাহান। শাহজাহান? তোর নাম কি? রত্ন। রতন? তোর নাম কি? জামিল। জামিল? আচ্ছা, এই যে ছেড়ে দিল মিল, এটা একজনকে জিজ্ঞেস করতো তোর নাম কি? ইকবাল। দিস ইজ পাঞ্চ লাইন। ওকে, আচ্ছা, এবার আমি গিয়ে, আমার আজকে ফাইনাল, গিয়ে রুমে বসে ধাপ ধুপ করে একটা যে কোনো স্কিপ করে নিয়ে আসলাম, কৃষ্ণদাকে শোনালাম, কৃষ্ণদা বলোকে ডান শোনাও। ওই দিন আবার জি বাংলার ওনাদের সামনে অডিশন দেওয়া, টিকে গেলাম। তারপরে আর পাচ্ছি না, আমি কৃষ্ণদার পায়ে ধরলাম যে দাদা আমাকে পাসপোর্টটা দিয়ে দাম, চলে যাই। মানে কি হয়, বাংলাদেশ থেকে ছাঁটাই করছে গ্রুমিং থেকে, আর আমি কৃষ্ণদার পায়ে ধরে বসে আছি, দাদা আমি লোড নিতে পারছি না, আমার এই লোড নিয়ে আমার পক্ষে সম্ভব না, আমি পাগল হয়ে যাবো, আমাকে পাসপোর্ট আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, চলে যায় বাংলাদেশে। কৃষ্ণেন্দু আমাকে হাতে ধরে সেদিন বলছিল, জামিল দা, ও আমাকে জামিল বলে ডাকে, জামিল দেখো এখানে কেউ কোটি টাকা দিয়েও চান্স পাইলে, মানে পেমেন্ট দিয়ে যদি কেউ আসতে চায় সেটা পারবে না। যার যার যোগ্যতা এখানে অডিশন দিয়ে আসতেছে, যার যার যোগ্যতায় টিকতেছে। তো তুমি এটা ছেলে খেলা মনে করছো, তুমি টিকছো, এটা তোমার মাথায় ঢুকতেছে না? আমি বললাম দাদা আমি প্রেশার নিতে পারছি না। বলছে আমি আছি, তোমার গ্রোমার আমি আছি তোমার সাথে, তুমি চোখ বন্ধ করে থাকো। আমি বললাম না, এখন আমার মনে আছে কৃষ্ণদা আমাকে বলছিল যে আমি তুমি থাকো, এখানে থাকার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে, আর তুমি থাকতে পারছো, চলে যাচ্ছ প্রেশারের জন্য। আমি দেখতেছি তোমার প্রেশার। তারপরে আমি জাজদের এবং উপস্থাপক যিনি ছিলেন, আমাদের মূল আকর্ষণ ছিল শুরুতে যখন মিরাকেল দেখতাম, শ্রীলেখার দিকে তাকায় থাকতাম, আরে অনেক সুন্দর, কি সুন্দর করে কথা বলে, আবার মন খারাপ করে, মানে এই যে ব্যাপারগুলা হাসে, ওদের মধ্যে কিন্তু একটা কেমন যেন একটা অন্যরকম একটা সম্পর্ক ছিল। আমরা এটা ওয়েট করতাম যে কখন রাগ করবে রনিদা, কখন রাগ করবে, কখন শ্রীলেখার দির উপর একটু ইয়া হবে, কে কার কমেন্ট তর্ক বিতর্ক করবে। তারপর পরান্দা ছিল খুব ধীরে সুস্থে। আপনার চোখে আসলে তারা এখন কেমন, সেটা আসলে একটু শুনতে চাই, পরান্দা সম্পর্কে যদি একটু বলতেন। আল্লাহ, উনি তো উনি খুব সূক্ষ্ম বিচার করতেন, উনি একটু থেকে একটু ছাড় দিতেন না, সবাইকে পছন্দ করতেন। ওনার আমরা যতগুলো পারফরমেন্স ছিলাম শেষ অবধি, লাস্ট টপ 10-এর কথা বলি, জাস্ট টপ 10 তো অনেক দিন ধরে করলো, আমরা যারা টপ 10-এ ছিলাম ওনাদের এবং প্রত্যেকের পারফরমেন্স পরে একদম সূক্ষ্ম বিচার। একটু খারাপ হলে পরে উনি বলে দিতেন, হয়তো রনিদা কী হয়তো ওর চোখের কারণে অনেক দিন ধরে দেখছে, এটা আচ্ছা না বললাম, একটু হলো তো ভালো লাগেনি, কিন্তু না প্রাণদা এটা ছাড়তে না, পরান্দা একেবারে তো এটা ঠিক হয়নি, করতে পারতি। আচ্ছা, শ্রীলেখা দিয়ে সম্পর্কে যদি একটু বলতেন। উনি তো, ওনার ফ্যান তো ছিলাম হচ্ছে ওই যে হঠাৎ বৃষ্টি থেকেই, তারপরে ওনাকে সামনে দেখবো, উনি জাজ, তারপরে একটা সময় প্রথম কি থাকে আমাদের মধ্যে একটা ভয় কাজ করতে পছন্দ, পরে ওনাদের ফ্র্যাঙ্কলি হয়ে যাওয়া, টপ 10-এর সাথে যখন আমরা ছিলাম, ওনাদের কমেন্ট বা ওনার যে থাকে না যে একটু আপন করে নেওয়া, ওই বিষয়গুলো আসলে খুব মিস করি এখন, সত্যি কথা। এজ এ পারফর্মার, তারপরে আবার গাইড করে নেওয়া, কথা বলা, সুন্দর করে বলা, পারফরমেন্স শেষে লাইট অফ হওয়ার পরে ডেকে নিয়ে যে আজকে এটা ভালো হয়নি রে, মজা পাইনি, আর একটু হলে ভালো হতো, এই জিনিসগুলো আসলে মিস। আলাদা টান কি ছিল বাংলাদেশে যারা পারফর্মার আপনারা ছিলেন, তাদের প্রতি কি শ্রীলেখা দির একটা আলাদা টান ছিল? শ্রীলেখা দি না, শুধু শ্রীলেখা দি না, প্রত্যেকেরই, মানে আসলে দিন শেষে শোটা যাতে ভালো হয় এটার চিন্তা যেমন ওনাদের ছিল, যেমন ডিরেক্টরের ছিল, যেমন চ্যানেলের ছিল, তেমন আমাদের পার্টিসিপেন্টেরও ছিল। যেমন একটা বলি, একবার আমরা খুব পারফরমেন্স ভালো হচ্ছে, কিন্তু হঠাৎ করে একবার একটা দুটো এপিসোড খারাপ গেল, তখন আমাদের এলিমিনেশন উঠে দিয়েছিল যে টপ 10-ই চলুক, আর দরকার নেই এলিমেন্ট করার। একদিন বলে আছে শুভঙ্কর দা, ডিরেক্টর আমাদের, গ্রিন রুমে এসে সবাইকে এমন ধোয়া ধুইল যে কালকের থেকে এলিমিনেশনতে সবাই বাদ করে দেবো, তারপরে আবার টাইট। আপনারা তো তারে ভালোই ধুইছেন। হ্যাঁ, বেশি দিয়েছে, রনি দিতে বেশি করে আর কি। হ্যাঁ, তো এই তো প্রত্যেক পারফরমেন্সের পরে বলতো শুভঙ্কর দা, হ্যাঁ, আসলে শুভঙ্কর দা নাই তো। হ্যাঁ, রনিদাকে কেমন দেখেছেন? রনিদা, আমরা তো সিনেমা দেখতাম ওনার, একটা ভয় লাগতো, বিচারক হিসেবে যখন দেখেছি তখন দেখলাম যে একটু অন্যরকম। আপনাদের কাছে কেমন মনে? না, ওই একই, আমাদের কাছেও প্রথম ভয়ের ব্যাপারই ছিল, স্বাভাবিকভাবে এত বড় একটা ফিগার, এত বড় একজন মানুষ,
ওনার সাথে পারফর্ম করা, উনি আবার পারফর্ম দেখে মন্তব্য করছেন, তো সেটাকে একদম গাইথা নিতাম মনের মধ্যে, মাথার মধ্যে যে কী বলতেছেন ওনারা, কারেকশনটা কোথায় কোথায় করা দরকার, ওইটা তো ছিল। তারপরে কিন্তু রনিদা যখন আরও 2বার বাংলাদেশে আসছেন শুটিং টুটিং করতে, তখন গিয়ে দেখা করলাম, তখন মনে হয়েছে যে না, উনি আসলে আমাদেরকে মানে ফিল করে, বা এখন অবধি মিরাকেলে যতগুলো এপিসোড হয়েছে তার মধ্যে মিরাকেল 6টা নিয়ে সবাই কথা বলে আমাদের সিজনটা। মানে আমরা আসলে লাকি যে প্রত্যেকেই, ইভেন তো জি বাংলা থেকেও প্রায় সময় বললে, বা আমাদের বা যারা আগে পিছিয়ে ছিল তারা, ইভেন তো মিডদাও পর্যন্ত বলে যে আসলে মিরাকেল 6টা খুব একটু সেক্সি ছিল আর কি। হ্যাঁ বীরদা সম্পর্কে যদি একটু বলুন। অসম, মানে এক কথায় মানে এই আমি যেটা শুনেছি, বীরদা মানে শোর মধ্যে যেরকম একটু হাসি তামাশা এগুলো করতে থাকে, বাস্তব জীবনে উনি একটু অন্যরকম। এটা কি আসলে ঠিক কিনা? না, অতটাও না, আবার মানে ঠিকঠাক উনি ওনার জায়গায় আসলে হয় কি, আমরা তো মানে যেমন আমি যখন অন স্ক্রিন কমেডি নাটক আমি ম্যাক্সিমামই করি, তো আমাকে বাইরে যারা পায় বা দেখে তারা মনে করে যে এ তো সবসময় এই আর কি, পারে না যে আসলে এমন ক্যারেক্টারগুলো আমি করি মনে হয় যে আমি তার পাশের বাসার ছেলেটা, রাস্তার ওই কাজিন স্বাস্থ্য পারে ঘাড়ে হাত দিয়ে বসে আর কি। এটা তো আসলে অডিয়েন্সের দোষ না, এটা তার ফিল। হ্যাঁ, তো মির্দার ক্ষেত্রে আসলে তাই হয়। মির্দাকে অন স্ক্রিন যখন মিরাক্কেলে দেখি আমরা, তার মানে আরে এ কি, এই লোকই তো আমার লোক বলে বিষয়টা ভাবি, কিন্তু এটা তো আসলে না অ্যাকচুয়ালি না। এর স্ক্রিনে বাইরেও তো উনি পার্সোনাল, ওনার পার্সোনাল লাইফ আছে, উনি পার্সোনাল একটা মানুষ, উনি পার্সোনাল ক্যারি করে, আছে না বিষয়। ভয়েসটা খুবই সুন্দর। ও বাবা, দারুণ সুন্দর। কাওয়ালি গাইতো আঙ্কেল, যেটি বলছিলেন একটু আগেই, কাওয়ালি কি আপনার গাওয়া হয়েছে কখনো বাবার সাথে আঙ্কেলের করাস সঙ্গে? করছি, হ্যাঁ করাস করছি, তাই? বাবার সাথে তালি দিয়ে করাস করে না, হ্যাঁ হ্যাঁ। ছোটোবেলায় করাস করছে, আবার নিয়ে গেছে আমাকে। আমার এখনও একটা ফ্লেভার নাকে বাঁধে, মানে ছোটোবেলায় কিছু ফ্লেভার থাকে না। হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশ বেতার সিলেটে যখন যেতাম আপনি বাবার সাথে, তো এই এসির ভিতরে কার্পেট রুমের একটা গন্ধ ছিল। গন্ধ ছিল, এটা আমার নাকে এখনও আছে, আমি পাই মাঝে মধ্যে। মাঝে মধ্যে পান, কোথায় গেলে? মানে আমার কাছে মনে হয় যে আমি মানে ওই স্মৃতিটা আমার ইয়ে করে, বাবার সাথে ওই তাড়িত করে। বাবার সাথে বসে ওই রেডিওতে যাওয়া। ঈদে কি ভক্তদের সঙ্গে কোনো মিট আপ করেন কি না? না, ওই অর্থে করা হয় না। যেমন আমি যখন মালয়েশিয়া গেছিলাম আর দুবাই গেছিলাম, তখন একটুখানি যে আমার ফ্যান বেজের একটা বিশাল অংশ মিডল ইস্ট দেশের বাইরে, তো ওনাদের সাথে একটু মালয়েশিয়াতে আমি একটা মিট আপ করছিলাম, সেটা যাওয়ার কারণে। তো এবারও হয়তো এরকমই হবে, হয়তো ইউকে গেলে পরে ওখানে যারা থাকবেন তাদের সাথে একটা মিট আপ। একটু আগেই রাস্তায় দেখলাম যে শ্যুট করছিলেন, শ্যুট করা শেষ হলো, তখন অনেকজন ভক্ত আসলো, এসে একটু ছবি তুললো। কখনো কি বিড়ম্বনায় পড়েছেন? হ্যাঁ, যেমন আপনি যখন দেখলেন তার আগে আরেকজন হচ্ছে গিয়ে বলছিল যে ওনার ছবি তোলা শেষ, তারপর আমাকে একটা তুলতে বলে আর কি, ও আচ্ছা। যে একটা আপনি তুলে দেন। এবং এটা খুব কমন, এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, এটা নিয়ে অনেকে ফান করছে, কিন্তু এটা আরও হয়েছে এরকম যে ভাই আমার ফোনটা ভালো না, আপনার ফোনে তুলে আমাকে একটু ইয়ে করে দেন না, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। তাতে করে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও হইলো, তার ছবিটা এইটা বেশিরভাগ মনে হয় যারা তরুণী আছে তারা এটা করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কে কারা? না না না, আমার ওই অর্থে ফিমেল বেস ইয়েটা আমার কম অ্যাকচুয়ালি, আমার মেল ইয়েটা বেশি। না, অন্যদিকে আমরা যাব না। দর্শকদের যদি কিছু বলতে চান, আসলে ঈদের শুভেচ্ছা যদি জানাতে চান। অবশ্যই ঈদের শুভেচ্ছা। সময় টিভির মাধ্যমে দর্শকদের বলি যে আমরা যারা নাটক করি বা যে কোনো এন্টারটেইনমেন্টের সাথে জড়িত আছি, আপনারাই হচ্ছেন দিন শেষে ভালোটা কোনটা আর খারাপটা কোনটা দেখার বিচারের ভাব আপনাদের হাতে। সো এখন আমাদের প্ল্যাটফর্ম এত বেশি, দেখার জায়গাও এত বেশি, এত কিছু হচ্ছে, অনেক ভাইরালের বাপ, ভাইরালের মা, ভাইরালের মন, অনেক কিছু হচ্ছে, কিন্তু আসলে দিন শেষে ভালো জিনিসটা দেখার দায়িত্ব আপনাদের হাতে, কারণ বিচারটা আপনাদের কাছে। সো ভালো জিনিসটা দেখুন, ভালো নাটকগুলো দেখুন, তাহলেই হচ্ছে ভালো কাজ করতে ভালো নাটকগুলো সামনে আসবে, আর ওই বাকি যে এই আবর্জনাগুলো সেগুলো অটোমেটিকই পিছিয়ে চলে যাবে। এগুলো আমরা আসলে জোর করে কেউ ফেলতে পারবো না পিছনে, আপনাদের উপরে দায়িত্বটা।